হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে ডিসকাস করব এবিটিএ টেস্ট পেপারের SC60 এই পেজটার অর্গানিকের ফুল সলিউশন এই সম্বন্ধে ডিসকাস করব। তো যারা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, এর ফুল PDF এর জন্য ফুল কোয়েশ্চেন ওখানে কালেক্ট করা রয়েছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা দিয়েছে যে RS চিহ্ন উল্লেখ করে যৌগটির IUPAC নাম লিখতে বলেছে। তো RS এটা খুবই ইম্পর্টেন্ট, আমি বলেছি অনেকবারই পেজে রয়েছে, একটু ডিস্টার্ব রয়েছে, একটু দেখে নাও। তাহলে এখানে রয়েছে C2H5 আর ক্লোরিন রয়েছে, এইটা হাইড্রোজেন রয়েছে, এখানে হচ্ছে C3H8। আমার মনে হয় এইটা গন্ডগোল রয়েছে, মনে হয় না এটা গন্ডগোল রয়েছে, C3H8 হবে না, এটা C3H7 হবে, ঠিক আছে? একটু চেক করে নাও। তো প্রথমে RS বের করে নাও, তারপরে আগে যেরকম লেকচারে আমি শিখিয়েছি সেরকমভাবে এক্ষেত্রে নামকরণগুলো করবে। তো বেসিক্যালি একটু খুলে নামকরণ করবে। আগে তুমি RSটা করে নাও, তাহলে এখানে প্রায়োরিটি পাওয়ার পাবে কোনটা, ক্লোরিন বেশি সবচেয়ে, তারপরে হচ্ছে এটা 4। আচ্ছা, এই দুজনের মধ্যে কে পাবে C3H7, মানে একে যদি খুলে দেওয়া হয় তাহলে এরকম জিনিসটা দাঁড়াবে CH2 এই জিনিসটা দাঁড়াবে, ঠিক? 3 2 5 6 7। আর এটা খুলে দিলে CH3 এই জিনিসটা দাঁড়াবে। তাহলে দেখো এক্ষেত্রে প্রথমে কার্বন, এক্ষেত্রে প্রথমে কার্বন, তারপর আবার কার্বন, তারপরে কার্বন, তারপর আবার কার্বন, এখানে হাইড্রোজেন থাকবে, তাহলে এটা বেশি প্রায়োরিটি পাবে। তাহলে এটা হবে 2, এটা হবে 3, ঠিক? তাহলে বিলোতে কে রয়েছে 1 বিলো, তাহলে 2 থেকে শুরু হবে 2 3 4 অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা হবে এস কনফিগারেশন হওয়া উচিত ছিল, এস কনফিগারেশন হওয়া উচিত ছিল, কিন্তু 1 বিলোতে থাকলে অ্যান্টি ক্লকওয়াইজে এস হবে না, ওটা হবে আর হয়ে যাবে, ঠিক? তো যদি RS না জেনে থাকো তাহলে প্লেলিস্টে দেখে নিতে পারো হ্যালো অ্যালকেনে, না হলে আমি ডেসক্রিপশানে RS এর একটা ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে একটা ভিডিও দেখলে তোমরা জিনিসটা কভার করে নিতে পারবে। তো তাহলে এটা আর কনফিগারেশন হলো, কিন্তু তোমাকে IUPAC নাম লিখতে বলেছে, তাহলে কি করবে? তো অ্যাজ ইউজুয়াল যেরকম বলেছি সেরকম একটু খুলে লিখবে। তাহলে এখান থেকে স্টার্ট করছি, CH3 CH2, তারপরে এই অবধি চলে এসেছি, তারপরে কার্বনের সঙ্গে কী কী রয়েছে, হাইড্রোজেন আর ক্লোরিন, তাহলে CHCl 2-4 বার প্র্যাকটিস করবে, হয়ে যাবে। তারপরে হচ্ছে CH2 CH3 এই জিনিসটা রয়েছে। তাহলে এবার নামকরণ করতে হবে, IUPAC নাম যেরকম করা হয়, তাহলে এদিক থেকে তোমাকে নামকরণ করতে হবে, মানে নাম্বারিং করতে হবে 1 2 3 4 5 6। এদিক দিয়ে যদি করতে তাহলে 1 2 3 4, 4-এ হচ্ছে ফার্স্ট প্রতিস্থাপক পেতে, এক্ষেত্রে হচ্ছে 1 2 3-এ পাচ্ছ, তাই এদিক দিয়ে নাম্বারিংটা বেটার। তাহলে 3 ক্লোরো হয়ে গেছে, তাহলে এর IUPAC নাম কি হবে, 3 ক্লোরো মিথ ইথ প্রো বিউট পেন্ট হেক্সেন, 3 ক্লোরো হেক্সেন। 11-এ এগুলো তোমরা শিখেছো, 3 ক্লোরো হেক্সেন। এবার হচ্ছে 3 পজিশনে, 3টা তো কাইরাল সেন্টার এখানে, তাহলে 3 এর আমরা RS কনফিগারেশন বের করেছি, তাহলে 3 এর RS কনফিগারেশন মধ্যে আর না এস এসছে, আর এসছে, তাহলে শুধুমাত্র 3 এর আগে একটা আর বসিয়ে দেবে, তাহলে আর এরকম R-3 ক্লোরো হেক্সেন, এই জিনিসটা হয়ে যাবে, ঠিক? ওকে, R3 ক্লোরো হেক্সেন। এরপরে বলেছে যে পার্থক্য নিরূপণ করতে ক্লোরোবেনজিন আর হচ্ছে 2-মিথাইল বেঞ্জাইল ক্লোরাইড, তাহলে ক্লোরোবেনজিন আর হচ্ছে 2-মিথাইল বেঞ্জাইল ক্লোরাইড, তাহলে ক্লোরোবেনজিনের সংকেত হচ্ছে এইটা, আর 2-মিথাইল বেঞ্জাইল ক্লোরাইডের সংকেত হচ্ছে এইটা। 2-মিথাইল মানে 2 পজিশনে একটা মিথাইল গ্রুপ থাকবে, আর বেঞ্জাইল ক্লোরাইড তো তোমরা জানো CH2Cl কে বেঞ্জাইল ক্লোরাইড বলা হয়। তাহলে এই দুজনের মধ্যে পার্থক্য করতে বলেছে। আগেও তোমাদের শিখিয়েছি যে ক্লোরিন যখন থাকবে, ক্লোরিনের কম্পাউন্ডকে সবসময় পার্থক্য নিরূপণের জন্য আমরা কি ইউজ করব, AgNO3 ইউজ করব, ঠিক? তাহলে AgNO3 দিলে এক্ষেত্রে হচ্ছে AgNO3, এক্ষেত্রেও AgNO3 দাও, তাহলে AgNO3 দিলে কোথায় AgCl এর প্রেসিপিটেশন পড়বে এক্ষেত্রে, তাহলে দুজনের ক্ষেত্রে Cl-কে বের করে দাও, এক্ষেত্রেও বের করো, এর ক্ষেত্রে বের করো। এর ক্ষেত্রে আনস্টেবল একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, কিন্তু এর ক্ষেত্রে একটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে। কেন বুঝতে পারছো স্টেবল কার্বোক্যাটায়ন? তাহলে এক্ষেত্রে Cl- সহজে পেয়ে যাবো যদি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হয়, কারণ হচ্ছে এখানে রেজোনেন্স করে যাবে, তাহলে হচ্ছে স্টেবল কার্বোক্যাটায়ন এরকম করে লিখে দেবে যে রেজোনেন্সের জন্য স্টেবল কার্বোক্যাটায়ন পাওয়া যাচ্ছে। এখানে পার্থক্যতে লেখার দরকার নেই এত, তুমি ডিরেক্টলি লিখবে AgNO3 দিলে এখানে হচ্ছে Cl- পাওয়া যাচ্ছে। আচ্ছা, কীভাবে লিখতে হবে আমি একটু পরে বলে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে হচ্ছে বুঝে নাও ব্যাপারটা, Cl- পাচ্ছ, তাহলে Cl- এখানকার Ag+ এর সঙ্গে বিক্রিয়া করে কী তৈরি করবে গো,
AgCl এর হচ্ছে সাদা অধক্ষেপ উৎপন্ন করবে, সাদা অধক্ষেপ, ঠিক, এটা অধক্ষেপ সাইন দিয়ে দেবে, কিন্তু এক্ষেত্রে AgCl এর কোনো অধক্ষেপ উৎপন্ন হবে না, ঠিক। তো তার কারণ কি হলো, যে Cl মাইনাস এখানে বেরিয়ে আসার পরে যে তোমার এক্ষেত্রে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেটা স্টেবল, এটা আনস্টেবল, বেঞ্জের উপরে প্লাস চার্জ রয়েছে। তো যদি Cl মাইনাস বেরিয়ে গেলে যদি স্টেবল হয় তাহলে Cl মাইনাস বেরিয়ে যেতে চাইবে, তাহলে Cl মাইনাস Ag প্লাসের সঙ্গে যুক্ত হয়ে AgCl এর অধক্ষেপ উৎপন্ন করবে, এটা আগেও ডিসকাস করা হয়েছে। তো লিখবে পরীক্ষায়, আগে আমরা প্রবাবলি মনে হয় একটা টেস্ট পেপার আগে মানে SC 64 দিকে মনে হয় এটা ডিসকাস করেছি, ঠিক আছে। তো একটু দেখে নেবে যে এখানে AgNO3 দেওয়া হলো, এখানে AgNO3 দেওয়া হলো, এখানে সাদা অধক্ষেপ পড়বে সিলভারের AgCl এ, এক্ষেত্রে উৎপন্ন হবে না, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে মুখ্য বিক্রিয়াত পদার্থ হিসেবে কোন যৌগ উৎপন্ন হবে। তো বেসিক্যালি এইরকম একটা রিয়াকশান দেওয়া আছে, CH3 COO Ag, তাতে হচ্ছে I2 আর হচ্ছে CCl4 দেওয়া আছে, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড সলভেন্টে রিয়াকশান দেওয়া আছে। তো দেখো দেখতে মনে হচ্ছে তোমার হান্সডিকা রিয়াকশানের মতো, সেখানে Br2 CCl4 দেওয়া থাকে, সিলভার সল্টে কার্বক্সিলিক অ্যাসিডে সিলভার সল্টের সঙ্গে Br2 CCl4 থাকে। তো সেখানে কি হয়, সেখানে কিন্তু এই জিনিসটা হয় CH3 COO Ag, ইন্টারেস্টিং ব্যাপার এটা, এটা হচ্ছে Br2 আর হচ্ছে CCl4, ঠিক। তখন কি হয়, তখন হচ্ছে এই CO2টা বাইরে চলে যায়, দিয়ে তৈরি হয় CH3Br, এই জিনিসটা তৈরি হয়। কিন্তু এক্ষেত্রে তুমি আবার ভাববে না যে I2 আছে বলে এখানে তাহলে কি CH3I তৈরি হবে, এই রকম জিনিসটা তৈরি হবে না, অর্থাৎ আয়োডোমিথেন এক্ষেত্রে তৈরি করা যায় না। খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু এটা বইতে রয়েছে, তোমাদের দেখবে ওই হান্সডিকারের পরে পরে এই জিনিসটা রয়েছে। তো এইটা তৈরি হবে না, ভুল করবে না এটা। তো এক্ষেত্রে এস্টার তৈরি হয়ে যায়, ঠিক আছে, এক্ষেত্রে এস্টার তৈরি হয়ে যায়, তৈরি হয় কি এক্ষেত্রে CH3 COO CH3, এই জিনিসটা খেয়াল রাখবে, এক্ষেত্রে এস্টার তৈরি হয়ে যায়, মিথাইল অ্যাসিটেট তৈরি হয়ে যায়। তো খুব ইম্পর্টেন্ট বলতে সেই অর্থে ছেলেরা ভুল করবে আর কি, তো এর মতো সিমিলারিটি রেখে করতে যাবে, ওখানে করা রয়েছে, দেখবে যে এই জিনিসটা হয় না এক্ষেত্রে, খেয়াল রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে RBr এর সাথে AgCN এর বিক্রিয়ায় RNC অ্যালকিল সায়ানাইড উৎপন্ন হয়, কিন্তু NaCN এর বিক্রিয়া RCN বা হচ্ছে অ্যালকিল সায়ানাইড উৎপন্ন হয়, ব্যাখ্যা করতে বলেছে। তো খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এটা অনেকবার রিয়াকশানে করেছো কিন্তু লজিকটা সেখানে জিজ্ঞাসা করেনি। তো বেসিক্যালি RX এর সঙ্গে রিয়াকশানে RBr এর সঙ্গে রিয়াকশান করছে। তো বলছে যে AgCN এর সঙ্গে যখন রিয়াকশান হয়, AgCN এর সঙ্গে যখন রিয়াকশান হয় আর হচ্ছে NaCN এর সঙ্গে যখন রিয়াকশান হয়, তো ডিফারেন্ট প্রোডাক্ট পাওয়া যায়। তো বেসিক্যালি কেন হয় এরকম, তো দেখো যখন AgCN দেওয়া হয়, AgCN জানবে এটা হচ্ছে একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড বা সমযোজী যৌগ, ঠিক আছে, এটা হচ্ছে কোভ্যালেন্ট নেচার বা সমযোজী যৌগ, এটা হচ্ছে সমযোজী, ঠিক আছে, আর কোভ্যালেন্ট নেচার, আর এটা হচ্ছে তড়িৎযোজী যৌগ, তড়িৎযোজী। তো এইটা হওয়ার জন্য তড়িৎযোজী হলে কি হবে, এটা আয়নিত হবে, দিয়ে তৈরি করবে কি Na প্লাস প্লাস হচ্ছে Cn মাইনাস, ঠিক, এক্ষেত্রে হচ্ছে Na প্লাস আর হচ্ছে Cn মাইনাস। তো বেসিক্যালি এক্ষেত্রে হচ্ছে জানতে হবে তোমাকে এই যে Cn, এই Cn হচ্ছে একটা অ্যামিডেন্ট নিউক্লিওফাইল, এই যে সায়ানাইড এটা হচ্ছে একটা অ্যামিডেন্ট নিউক্লিওফাইল, ঠিক আছে। তো এটা রেজোনেন্স স্ট্রাকচার এইভাবে থাকে, মন দিয়ে জিনিসটা বুঝবে, এইরকম জিনিসটা থাকে এক্ষেত্রে। তো বেসিক্যালি এই রেজোনেটিং ফর্মে থাকার জন্য এই সিএনটা দেখো যদি এই রকমভাবে ডিসোসিয়েট করা যায় তাহলে হচ্ছে কার্বনের উপরে নেগেটিভ চার্জটা থাকে, তখন কি করে কার্বনের এই যে সি সেন্টারটা কি করে এখানে অ্যাটাক করে আর সিএন তৈরি করে, সি সেন্টার দিয়ে অ্যাটাক হচ্ছে তাই হচ্ছে আর সিএন তৈরি করলো। কিন্তু এটা তো সমযোজী যৌগ, এটা এইভাবে ডিসোসিয়েট করে না, তাই এক্ষেত্রে ফ্রি কোনটা রয়েছে, এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটা রয়েছে, তাই এক্ষেত্রে হচ্ছে নাইট্রোজেনের লোন পেয়ারটা এখানে অ্যাটাক করে বিআরকে বের করে দেয়, ঠিক আছে। তাই এক্ষেত্রে তৈরি হবে আর এনসি। এবার পরীক্ষা অ্যান্সার কী লিখবে এটাই লিখবে। আচ্ছা, এক্ষেত্রে কেন এই জিনিসটা তৈরি হয়, সি সেন্টার দিয়ে অ্যাটাক করে, তার কারণ হচ্ছে এখানে সি আর এখানে আর মানে অ্যালকিল গ্রুপ, যদি এখানে ধরো সাপোজ CH3 ধরে নাও, CH3Br, তাই না, এক্ষেত্রে তাহলে সি বন্ধন তৈরি হচ্ছে, তাহলে সি বন্ধনের হচ্ছে স্টেবিলিটি বেশি কার তুলনায়, এই যে CN বন্ধন তৈরি হচ্ছে এক্ষেত্রে
CN বন্ধনের তুলনায় হচ্ছে CC বন্ধনের স্টেবিলিটি বেশি। এই জন্য হচ্ছে তোমার এর ক্ষেত্রে হচ্ছে CC বন্ধন তৈরি হচ্ছে প্রেফারেন্সিয়ালি N এর লোন পেয়ার দিয়ে, তখন অ্যাটাকটা থাকলেও করতে চাইছে না, ঠিক আছে। তো এইভাবে জিনিসটাকে এক্সপ্লেন করবে, যে CC বন্ধন আয়নীয় ক্যারেক্টার বলবে, এটা সমযোজী ক্যারেক্টার বলবে, আর এখানে বন্ডের স্ট্রেংথটা অবশ্যই উল্লেখ করবে, ঠিক। ওকে, তো উঁচু ক্লাসে বেসিক্যালি এইসব জিনিসগুলো এক্সপ্লেনেশন অন্যরকমভাবে স্যাপ প্রিন্সিপাল দিয়ে দেয়। অ্যাসিড বেস থিওরি, সফট অ্যাসিড বেস থিওরি, SHAB, স্যাপ প্রিন্সিপাল দিয়ে এইগুলো এক্সপ্লেন করা হয়। হার্ড স্ট্রং মানে হার্ড সফট অ্যাসিড বেস দিয়ে জিনিসগুলো এক্সপ্লেন করা হয়। এখানে তোমাদের ওইভাবে করতে হবে না, এইভাবেই করো ছোটো ক্লাসে। তো এই রকম সিমিলার প্রবলেম এর ক্ষেত্রেও আসতে পারে। তোমার AgCN দিয়েছে, তোমাকে AgNO3ও দিতে পারে, ঠিক আছে। এক্ষেত্রে NaNO3ও দিতে পারে, এর জায়গায় কি দিতে পারে, NaNO3। তো এক্ষেত্রে খেয়াল রাখবে এই যে NO3 এটাও কিন্তু একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, ঠিক আছে। এটাও হচ্ছে একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, এইরকমভাবে এক্সিস্ট করে। তাহলে ও সেন্টার দিয়ে অ্যাটাক করতে পারে, আবার নাইট্রোজেনের লোন পেয়ার সাইড দিয়েও অ্যাটাক করতে পারে, এও রেজোনেটিং ফর্মে থাকে। তো যখন এজি সল্টটা ইউজ করবে তখন হচ্ছে ও সেন্টার দিয়ে অ্যাটাক করবে, ঠিক আছে। অর্থাৎ তখন তৈরি হবে কি গো, আর NO এই জিনিসটা তৈরি হবে। কিন্তু যখন NaNO3 দিয়ে তৈরি মানে রিয়াকশান করবে তখন হচ্ছে N সেন্টার দিয়ে অ্যাটাক করবে, তখন হচ্ছে আর NO2 ফর্ম হবে, ঠিক আছে। এই জিনিসটাও খেয়াল রাখবে কনসিস্টেন্সি রেখে। এর একই রকমই জিনিস। তাহলে সিলভার সল্ট যখন দেওয়া হচ্ছে না তখন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ সাইড হচ্ছে অ্যাটাক হচ্ছে। দেখো এর ক্ষেত্রেও সেম, কার্বন নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ সাইড বেশি, কোনটার বেশি ইলেকট্রোনেগেটিভ, আর সাইজে ছোটো নাইট্রোজেন না, তাই হচ্ছে এক্ষেত্রে হচ্ছে নাইট্রোজেন সাইড দিয়ে অ্যাটাক হচ্ছে। তো সিলভার যখন থাকবে, সিলভার সল্ট হিসেবে যখন থাকবে তখন হচ্ছে তোমার মোর ইলেকট্রোনেগেটিভ সাইডটা অ্যাটাক করবে। এক্ষেত্রেও সেরকম, অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাই হচ্ছে এক্ষেত্রে ও সেন্টার দিয়ে অ্যাটাক হয়ে ও হচ্ছে কোথায় এর ক্ষেত্রে, হ্যাঁ ও হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, তাই হচ্ছে এক্ষেত্রে ONO তৈরি হচ্ছে, ঠিক। তো এগুলো তোমরা হ্যালো অ্যালকেন হ্যালোয়ারেন চ্যাপ্টারে পড়েছো এইসব জিনিসগুলো। নেক্সট হচ্ছে ক্লোরোবেঞ্জিন অপেক্ষা CH3Cl এর আদ্র বিশ্লেষণ অনেক সহজে ঘটে, কারণ ব্যাখ্যা করো। এটা তোমরা আগেও মনে হয় আমি করিয়েছি প্রবাবলি, তো খুব সহজ এক্সপ্লেনেশন এটা। কি রয়েছে, ক্লোরোবেঞ্জিন দিয়েছে আর হচ্ছে CH3Cl, ঠিক আছে। তো এর ক্ষেত্রে হচ্ছে ক্লোরিন থাকার জন্য, ক্লোরিনের লোন পেয়ার থাকার জন্য কি হয়, এখানে রেজোনেন্স হতে পারে। রেজোনেন্স বলে কি হবে গো, আংশিক হচ্ছে Cl, এটা হচ্ছে ডবল বন্ড, এটা প্লাস হয়ে যাবে, ঠিক। এইভাবে চলতে থাকবে, রেজোনেন্সটা এইভাবে চলতে থাকবে। মানে এখানে আলটিমেট রেজোনেন্সের ফলে কি দাঁড়াচ্ছে, রেজোনেন্সের ফলে এই CCl সিঙ্গেল বন্ডটা আংশিক ডবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে। ফলে কি হচ্ছে, আগে উইক ছিল কিন্তু ডবল বন্ড ক্যারেক্টার পার্সিয়াল পাওয়ার জন্য ওটা হচ্ছে স্ট্রং হয়ে যাচ্ছে। ফলে তোমাকে যদি নিউক্লিওফিলিক অ্যাটাক যদি ঘটাও, তুমি যদি এক্ষেত্রে কার সঙ্গে রিয়াকশন, আদ্র বিশ্লেষণ মানে জলের সঙ্গে রিয়াকশন, মানে H3+ সঙ্গে ওয়াটার H+ আর কি। তো এখানে এই অক্সিজেনের লোন পেয়ারটা অ্যাটাক করে Clকে বের করানোর চেষ্টা করবে। তো এক্ষেত্রে যদি তোমার ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে যায় তাহলে হচ্ছে সহজে এই CCl বন্ধনটা ব্রেক করবে না, ফলে হচ্ছে তোমার এখানে OH ইন্ট্রোডিউস করতে পারবে না, ঠিক। তো এই যে প্রবলেম, সিমিলার প্রবলেম এইরকম ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রেও সেম দিতে পারে কিন্তু এরকম, ঠিক আছে। এর ক্ষেত্রেও সেম, ভিনাইল ক্লোরাইডের নাম, এর ক্ষেত্রেও রেজোনেন্স করে কি হয়, আংশিক ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে যায়। তো ডবল বন্ড ক্যারেক্টার যদি পেয়ে যায় তাহলে স্যার এক্ষেত্রে হচ্ছে সহজে বন্ডটা ব্রেক করবে না, ঠিক। এটা একটা রিজন। 2 নম্বর রিজন আর একটা কী লিখবে, দেখো এক্ষেত্রে কিন্তু এইরকম রেজোনেন্স আর কিছু হয় না, কারণ এখানে কনজুগেটেড সিস্টেম নেই। 2 নম্বর রিজনটা আর একটা কী লিখবে, তাহলে একটা ডবল বন্ডে দিয়ে লিখবে, আর একটা লিখে দেবে যে এখানে হচ্ছে পাই বন্ধনের ইলেকট্রন ক্লাউড বেশি থাকার জন্য, এখানে ক্লোরোবেঞ্জিনের ক্ষেত্রে কী হয়, এখানে অনেকগুলো পাই বন্ধন থাকে বেঞ্জিন রিগে। তাহলে এমনি তোমার নিউক্লিওফাইল কী করছে, ইলেকট্রন নিয়ে আসছে, আবার তোমার এখানে ইলেকট্রন ডেনসিটি বেশি পরিমাণে রয়েছে, তাই হচ্ছে ইলেকট্রন বিকর্ষণ ঘটে। ফলে এই যে নিউক্লিওফাইল দ্বারা এখানে হচ্ছে অ্যাটাকটা ঘটা সম্ভবপর হয় না, যদি ঘটেও এটা ফিজিবল মানে অতটা ভালো হয় না। কিন্তু এর ক্ষেত্রে দেখো এরকম কোনো ডবল বন্ড নেই, এক্ষেত্রে ইলেকট্রন ক্লাউড কম রয়েছে। তাহলে ইলেকট্রন ঘনত্ব যদি কম থাকে তাহলে হচ্ছে সহজে এখানে
ওয়াটার দিয়ে অ্যাটাকটা ঘটবে, ঠিক আছে। তো এরকম করে দেখিয়ে দেবে, এইরকম তুমি বইতে ছবিটা রয়েছে একবার দেখে নেবে, তো এরকম করে রয়েছে দেখবে। তো ওয়াটার দ্বারা এরকম অ্যাটাক করাবে, এই লোন পেয়ার দিয়ে অ্যাটাক করাবে, এরকম করে ব্যাক সাইড অ্যাটাক করবে। তুমি লিখবে যে এখানে ওয়াটার দ্বারা ব্যাক সাইড অ্যাটাক পসিবল হয় না, দিয়ে এরকম ক্রস দিয়ে দেবে, ঠিক। ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রেও সেম, এখানেও অ্যাটাক করাটা ফিজিবল হবে না, কারণ এখানে sp2 হাইব্রিডাইজড অরবিটাল রয়েছে, পাই বন্ধনে ইলেকট্রন রয়েছে, তাই হচ্ছে ইলেকট্রন বিকর্ষণ হবে নিউক্লিওফাইলের সঙ্গে, ঠিক। এভাবে এক্সপ্লেনেশনটা দিতে হবে। ওকে, বইতে রয়েছে, সুন্দর করে দুটো খানিক পয়েন্ট করে রাখবে, আর অবশ্যই স্ট্রাকচার দেবে। একটা যদি লিখো, যদি 1 নম্বর থেকে একটা কারণ লিখলে হবে, কিন্তু স্ট্রাকচার দেবে। যে ডবল বন্ড হয়ে যাচ্ছে এখানে এরকম গোল করে দেবে, দিয়ে লিখে দেবে যে রেজোনেন্সের ফলে আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করছে, ঠিক। ওকে, নেক্সট হচ্ছে এবিসি এর গঠন সংকেত লিখতে বলেছে। তো বেসিক্যালি এখানে করে দিচ্ছি। তো বেঞ্জিন রয়েছে, আচ্ছা বেঞ্জিনকে C6H5 করে দিচ্ছি, C6H5 CH3H। এর নাম কি বলো তো? এর নাম হচ্ছে কিউমিন। কিউমিন ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট, ওটাই দিয়েছে আবার, মানে কতবার এইটা কত পেজে রয়েছে। তাহলে বেসিক্যালি O2 দিলে কি হয় গো এক্ষেত্রে? আচ্ছা এখানে ডিরেক্টলি করে দিচ্ছি, O2 দিলে এখানে হবে এই বন্ধনের জায়গায়, এই হাইড্রোজেনের জায়গায় কি ঢুকে যায়? দুটো অক্সিজেন ঢুকে যায়, তাহলে কিউমিন হাইড্রোপারঅক্সাইড চলে আসে, ঠিক আছে। এরপরে এতে কী দেওয়া হচ্ছে? উষ্ণতা লঘু H2SO4। তাহলে এরপরে এতে হচ্ছে H2SO4 দিলে কি হয়? এতে হচ্ছে H2SO4 দিলে এই জিনিসটা হয় না, এরকম করে তোমার অ্যাসিটোন বেরিয়ে চলে আসে, এরকম করে কাটিং করে অ্যাসিটোনটা বেরিয়ে আসে, আর ওয়েচটা এর সঙ্গে যুক্ত হয়ে যায়। তাহলে C6H5OH প্লাস হচ্ছে এটা অ্যাসিটোন তৈরি হয়ে যায়। অনেক পেজে এটা করানো হয়েছে। তো এটা মানে কি গো? C6H5OH তো ফেনল, ঠিক। তো এটা অন্যরকমভাবে ঘুরিয়ে দিয়েছে, মাঝখানের স্টেপ থেকে দিয়ে দিয়েছে। কিউমিন ফেনলটা খুব ইম্পর্টেন্ট, বারবার আসছে দেখছি। বিকারক লিখতে বলেছে, এস্টার থেকে অ্যালকোহল CH3COOH CH3COOC2H5, এখান থেকে বলেছে C2H5OH, এটা হচ্ছে 2 অণু পাওয়া যাচ্ছে। এটা কিভাবে করবে? তো বেসিক্যালি এটা দেখো, এটা হচ্ছে তোমার ওই দুটো অ্যালকোহল পাওয়া যাচ্ছে, মানে সেম অ্যালকোহল, মানে এ তো ব্লুভোব্রাঙ্ক রিডাকশান, তাই না? ওখানে কী দেওয়া হয় গো? সোডিয়াম আর হচ্ছে ইথানল দেওয়া হয়, সোডিয়াম আর হচ্ছে ইথানল। এটা দিলে কি হয়? তো আমি তোমাদের শিখিয়েছি, এটা অনেকবারই বলেছি। তো ও থাকবে এরকম খুলে লিখতে হবে। তাহলে প্রথম যে CO পোর্শন পর্যন্ত এইটা হচ্ছে একটা অ্যালকোহল হবে, আর বাকি পোর্শনটাও একটা অ্যালকোহল তৈরি করবে। তো দুজনের ক্ষেত্রেও সেম অ্যালকোহল তৈরি হচ্ছে। দেখো দুটো কার্বন দিয়ে তো সেই ইথানল হবে, আর এই দুটো কার্বন দিয়েও সেই ইথানল হবে, তার জন্য এটা হয়েছে। ব্লুভোব্রাঙ্কটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেকবার ডিসকাস হয়েছে, তাড়াতাড়ি করে দিচ্ছি ওই জন্য। নেক্সট হচ্ছে পার্থক্য করতে বলেছে বেঞ্জয়িক অ্যাসিড স্যালিসাইলিক অ্যাসিড। ভালো কোয়েশ্চেন, এটা আগে করানো হয়নি। তো বেসিক্যালি বেঞ্জয়িক অ্যাসিড এবং হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করতে বলেছে। বেঞ্জয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে এইটা, আর একটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, অর্থোহাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড বলা হয়। তো COOH আর হচ্ছে OH, এইটা হচ্ছে এইরকম করেও লিখতে পারো, অর্থোহাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড, ঠিক। এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। তো বেসিক্যালি এদেরকে পার্থক্য কীভাবে করবে? দুটোই তো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ রয়েছে, কীভাবে করবে? ভিডিও পজ করে যদি পারো তো করে ফেলো। তো বেসিক্যালি এই ক্ষেত্রে হচ্ছে তোমাকে কি করতে হবে বলো তো? অ্যালকোহলের সঙ্গে রিয়াকশান করতে হবে, CH3OH, ঠিক আছে। CH3OH এর সঙ্গে যদি রিয়াকশান করো, অ্যালকোহল আর হচ্ছে কয়েক ফোঁটা H2SO4 দিয়ে যদি রিয়াকশান করো, তাহলে অ্যালকোহল কার সঙ্গে বিক্রিয়া করে? OH না COOH এর সঙ্গে? অ্যাসিড প্লাস অ্যালকোহল হয়, এস্টার তৈরি হবে। আগের টেস্ট পেপারের সলিউশনে আমরা করিয়েছি। তাহলে এখানে মিথাইল স্যালিসাইলেট তৈরি হবে। মিথাইল স্যালিসাইলেট কেন করলাম বলো তো? এই জন্য করলাম, এর একটা ক্যারেক্টারিস্টিক স্মেল রয়েছে, অয়েল অফ উইন্টারগ্রিন বলা হয় না মিথাইল স্যালিসাইলেটকে, যেটা হচ্ছে ওই আয়োডেক্স মলমের মতো গন্ধ। মানে তোমরা ওই মাথায় মানে ওই অমৃতাঞ্জন টাইপের জানো তো, ওই যে মাথা যন্ত্রণা করলে যে লাগানো হয়, ওই ব্যথা ট্যাথা হলে এইসব জিনিসগুলো লাগায়, ঠিক আছে, বেদনানাশক মলম হিসাবে। তো এটা হচ্ছে অয়েল অফ উইন্টারগ্রিন বলা হয়। তো ঝাঁঝালো টাইপের গন্ধ। তাহলে যদি মিথানলের সঙ্গে রিয়াকশন করানোর ফলে যদি এইরকম অয়েল অফ উইন্টারগ্রিন, এখানে নিচে নাম লিখে দেবে অয়েল অফ উইন্টারগ্রিন, এটা হচ্ছে তোমার আয়োডেক্স মলমের মতো গন্ধ বিশিষ্ট, ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট।
তো যদি এইরকম যদি গন্ধ বিশিষ্ট কম্পাউন্ড তৈরি হয় তাহলে সেটা হবে অবশ্যই স্যালিসাইলিক অ্যাসিড, কিন্তু এর সঙ্গে রিয়াকশন করলে শুধুমাত্র মিথাইল বেনজয়েট তৈরি হবে। ঠিক, তো এর তো সেরকম কোনো ক্যারেক্টারিস্টিক্স গন্ধ নেই এর মতো, তাই না? তো লিখে দেবে সেরকম যে কম্পাউন্ড দুটোকে হচ্ছে মিথানলের সঙ্গে, মিথানল আর H2SO4-এর সঙ্গে অ্যাসিড মিশ্রিত মিথানলের সঙ্গে রিয়াকশন করানো হলো, যেক্ষেত্রে হচ্ছে তোমার উইন্টারগ্রিন তেলের গন্ধ পাওয়া যাবে। সেক্ষেত্রে হচ্ছে তোমার সেই কম্পাউন্ডটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক, আচ্ছা, নেক্সট রূপান্তর করতে বলেছে অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড। খুব সহজ, অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড। তো CH3COOH এখান থেকে কী করতে বলেছে, কিসে পরিণত করতে বলেছে, CH3CHO। তো ডিরেক্টলি আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড, এই স্টেপে দেখো কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড করতে হলে বেসিক্যালি রিডাকশন করতে হবে, বিজারণ করতে হবে। কিন্তু এমন কোনো রিডিউসিং এজেন্ট পড়নি যে হচ্ছে অ্যাসিড থেকে ডিরেক্টলি ওই অ্যালডিহাইড স্টেপে রেখে দেবে। কোনো রিডিউসিং এজেন্ট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এরা হচ্ছে সব তো অ্যালকোহলে পাঠিয়ে দেয়, তাই না? তো কি করতে হবে, এটা একটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে আগে অ্যাসিড ক্লোরাইড করো, SOCl2 দিয়ে অ্যাসিড ক্লোরাইড করে রোজেনমান করে দাও, তাহলে CH3COCl অ্যাসিড ক্লোরাইড হলো। তারপর রোজেনমান করার জন্য কি কি দেওয়া হবে, H2PD অনেকবার করেছো, PD BaSO4 আর হচ্ছে ফুটন্ত জাইলিন আর হিট ফিট দেওয়া হয়, ঠিক আছে, ওগুলো করে দেবে। তো দিলে তোমার এটা তৈরি হয়ে যাবে। নেক্সট হচ্ছে CH3CHO আর হচ্ছে HCHO NaOH দ্রবণ দিয়ে রিয়াকশান করতে বলেছে। তো বেসিক্যালি এক্ষেত্রে অ্যাসিটালডিহাইড দিয়েছে আর হচ্ছে ফর্মালডিহাইড দিয়েছে। তো বুঝতেই পারছো NaOH এর প্রেজেন্সে, মানে এটা মিক্স অ্যালডোল কন্ডেনসেশন রিয়াকশানের কথা বলেছে, ঠিক আছে। তো এরকম টাইপেরও প্রশ্ন আসতে পারে। CH3, আচ্ছা HCHO-কে আগে লিখবে, কেন বলে দিচ্ছি। আর হচ্ছে অ্যাসিটালডিহাইড, তো অ্যাসিটালডিহাইডকে খুলে লিখছি CH2CHO। তোমরা যারা জানো, লেকচার দেখেছো আমার, তারা জানো নিশ্চয়ই যে কীভাবে শর্টকাটে আমরা অ্যালডোলের প্রোডাক্ট লিখি। তো আমি আগে আমাদের ভিডিও লেকচারও রয়েছে প্লেলিস্টে, সেখান থেকে দেখে নিতে পারো। তো এটা হচ্ছে অ্যালডিহাইডের আলফা কার্বন, আলফা হাইড্রোজেন, তাহলে এটা, তাহলে যার হচ্ছে আলফা হাইড্রোজেন থাকবে তার হাইড্রোজেনটা হচ্ছে অন্য অ্যালডিহাইড বা কিটোনের কার্বনিল অক্সিজেনে ট্রান্সফার করবে, আর ওই যে আলফা কার্বনের সঙ্গে বন্ডিংটা হবে এই কার্বনের, ঠিক আছে। তাহলে তৈরি হবে কি গো, HCH, এটা তাহলে এইচটা এখানে যুক্ত হয়ে যাবে, OH হবে, আর কার্বনের সঙ্গে নতুন বন্ডিং হবে CH2CHO। ঠিক, এই প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে, অর্থাৎ CH2OH CH2CHO এটা তৈরি হবে। আচ্ছা, এটা হলো। আচ্ছা, হিট দেওয়া আছে, তারপরে হিট দিলে কি হয় গো, আলফা থেকে এইচ, এটা হচ্ছে আলফা, আলফার থেকে হাইড্রোজেন, বিটা থেকে OH বেরিয়ে যায়। তাহলে এক্ষেত্রে আলফার থেকে এইচ নিয়ে নাও, আলফাতে এইচ এরকম করে খুলে দিলাম, বিটা থেকে OH নিয়ে নাও, তাহলে এখানে ডবল বন্ড তৈরি হবে। তাহলে তৈরি হবে এটা CH2, এটা ডবল বন্ড CH, এটা হচ্ছে CHO, এটা তৈরি হবে। ঠিক, ওকে। নেক্সট হচ্ছে CH3CH2CHO, CH3CH2CHO, এতে হচ্ছে তোমার কি দেওয়া আছে, অ্যালুমিনিয়াম ইথোক্সাইড, বুঝতে পেরে গেছো রিয়েজেন্ট দেখে, C2H5। তো এটা অ্যালুমিনিয়াম ইথোক্সাইড রিয়েজেন্ট দেখে বুঝতে পেরেছো, আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড, অ্যালুমিনিয়াম ইথোক্সাইড মানে টিসেঙ্কো রিয়াকশন হবে। তো ক্যানিজারের মতোই অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম করবে, সেটা আবার যুক্ত হয়ে এস্টার তৈরি হবে। তো তোমাদের আমি সুবিধার জন্য বলে দিচ্ছি, আগে তুমি কার্বক্সিলিক অ্যাসিড, তার সোডিয়াম সল্ট লিখতে হবে না, কার্বক্সিলিক অ্যাসিড করবে, তারপর হচ্ছে তোমার কি করবে, অ্যালকোহল তৈরি করবে। তাহলে একটা হচ্ছে সেম কার্বন সংখ্যা যুক্ত, একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড আর একটা হচ্ছে অ্যালকোহল তৈরি করবে। তাহলে এখানে কটা কার্বন হচ্ছে, 3টা কার্বন, তাহলে 3 কার্বন যুক্ত অ্যালকোহল ফর্ম করবে, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে একটা ভুল আমি লিখেছি, তোমরা ধরতে পারছো না, এখানে 3টা কার্বন রয়েছে, তাই 3টা কার্বন যুক্ত কার্বক্সিলিক অ্যাসিড, মানে এক্ষেত্রে হচ্ছে CH3 আমি ইচ্ছা করে লিখেছিলাম, তো লাস্টে ভুল অ্যান্সার করতাম, আসলে টাইম নেই বলে আমি ভুল করাচ্ছি না। তো এইরকম একটা জিনিস তোমরা রাফে লিখে নেবে, তারপরে এই দুজনকে যোগ করে দিয়ে এস্টার তৈরি করবে, দেখো দিলে আর ভুল হবে না, ঠিক আছে। না হলে ভুল হয়ে যাবে কিন্তু,
কার্বন সংখ্যা গন্ডগোল হয়ে গেলে মুশকিল। সেম কার্বন সংখ্যা বিশিষ্ট দেখো কার্বক্সিলিক অ্যাসিড সেম কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকোহল তৈরি করেছি, ওদেরকে যুক্ত করে তুমি এস্টার তৈরি করবে, তাহলে সেটাও তোমরা জানো। এদিকে ঘুরিয়ে লিখে দেবে, তাহলে এখান থেকে হচ্ছে OH, এখান থেকে H নিয়ে যুক্ত করে দেবে দুজনকে, তাহলে তৈরি হবে কী গো, CH3 মুখোমুখি করে ঘুরিয়ে লিখবে CH3COO, তারপরে এর সঙ্গে এই OH-টাতে চলে গেছে, তাহলে এই CO হচ্ছে এই CO, তারপর বন্ডিং হবে কার সঙ্গে, ওর সঙ্গে, তাহলে এই ওতে চলে এসেছি, তারপরে কি রয়েছে CH2 2-3 বার লিখে লিখে প্র্যাকটিস করবে, হয়ে যাবে। ঠিক আছে, দেখো আগে কিন্তু এত বড় কিন্তু এস্টার আমরা তৈরি করিনি, আগে যতবার এটি সঙ্গে করেছি CH3CHO ছিল। ঠিক আছে, তো এক্ষেত্রে 3টা কার্বন দিয়ে দিয়েছে, একটু সাবধান থাকবে এইসব জিনিসগুলো, কার্বন সংখ্যা গুনে নেবে সবসময়। ঠিক, ওকে। পার্থক্য নিরূপণ করতে বলেছে অ্যাসিটোফেনন বেঞ্জোফেনন কিসের দ্বারা করবে, আয়োডোফর্ম দ্বারা করে দেবে। তো এটা হচ্ছে অ্যাসিটোফেনন, সরি এটা হচ্ছে বেঞ্জোফেনন, আর অ্যাসিটোফেনন হচ্ছে মিথাইল ফিনাইল কিটোন, আর এটা বেঞ্জোফেনন ডাইফিনাইল কিটোন। তো বেসিক্যালি দেখো CH3CO গ্রুপটা কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, তাই এটা হচ্ছে I2, আর NaOH দিলে এটা হচ্ছে আয়োডোফর্মের হলুদ পদার্থ উৎপন্ন করবে, আয়োডোফর্মের হলুদ ক্রিস্টাল উৎপন্ন করবে, বাট এটা করবে না। ঠিক আছে, অনেকবার এটা করানো হয়েছে। নেক্সট হচ্ছে ফর্মিক অ্যাসিড কেন টলেন্স বিকারককে বিজারিত করে, ভালো কোয়েশ্চেন এটা। ফর্মিক অ্যাসিড HCOOH, দেখো আমরা জেনারেলি পড়েছি যে অ্যালডিহাইড গ্রুপ থাকলে তারা টলেন্স রিএজেন্টে সাড়া দেয়, তাই না, সিলভার মিরার উৎপন্ন করে, কিন্তু কার্বক্সিলিক ফর্মিক অ্যাসিডটা একটা অ্যাসিড, সেটা কেন তোমার টলেন্সে সাড়া দেবে, সেখানে তো অ্যালডিহাইড গ্রুপ নেই। হ্যাঁ, অ্যালডিহাইড গ্রুপ রয়েছে ওখানে, দেখো এই যে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে না, ঠিক, তাহলে তুমি বলে দেবে যে ফর্মিক অ্যাসিডে হচ্ছে স্ট্রাকচারে CHO গ্রুপ রয়েছে, তাই হচ্ছে এটা রিডিউসিং নেচার দেখায়, অর্থাৎ এটা টলেন্স রিএজেন্টে সাড়া দেয়। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। আরও তোমাদের মনে রাখার জন্য আরও জিনিসগুলো বলে দিই, এটা টলেন্সেও সাড়া দেবে কে, ফর্মিক অ্যাসিড টলেন্সেও দেবে, ফিলিংও দেবে। দেখো যতগুলো অ্যালডিহাইডের যতগুলো ক্যারেক্টারিস্টিক্স মোটামুটি এই যে টলেন্স, ফিলিংস হচ্ছে বেনেডিক্ট সলিউশন, এগুলো সবেতেই কিন্তু এই ফর্মিক অ্যাসিড সাড়া দেবে, কারণ ওখানে অ্যালডিহাইড গ্রুপ চুপকে হ্যাঁ চুপকে হ্যাঁ, কি হিন্দি বলছি, যাই হোক, তো এখানে রয়েছে না, তো ওই জন্য এরা সাড়া দেয়, এটা খেয়াল রাখবে কিন্তু। তাহলে যখন বিভিন্ন অ্যাসিডগুলোর সঙ্গে যখন ফর্মিক অ্যাসিডে ডিফারেন্ট করতে দেবে, তখন তুমি টলেন্স রিএজেন্ট ইউজ করে তুমি করতে পারো জিনিসটা। ঠিক, নেক্সট হচ্ছে পার্থক্য নিরূপণ নাইট্রোমিথেন আর হচ্ছে মিথাইলামিন। নাইট্রোমিথেন CH3NO2, এই পেজটা দেখছি একটু ইন্টারেস্টিং টাইপের কোশ্চেন রয়েছে, বেশ ভালো লাগছে, হ্যাঁ মজা আর হয়, মজা। তো এই পেজটা একটু অন্যরকম, কনভেনশনাল কোশ্চেনগুলো দেয়নি। তো নাইট্রোমিথেন আর হচ্ছে বুঝতে পারছো 1 ডিগ্রি অ্যামিন রয়েছে, কী দিয়ে টেস্ট করবে গো, কার্বিল অ্যামিন বিক্রিয়া দিয়ে। তাহলে কার্বিনের এটা আগে করনি, ভালো করে দেখে রাখো। কার্বিল অ্যামিনের ক্ষেত্রে কী করা হয় গো, ক্লোরোফর্ম দেওয়া হয়, CHCl3 প্লাস হচ্ছে KOH দেওয়া হয়। এটা অবশ্যই পাশে কী লিখবে, অ্যালকোহলীয়, ALC লিখে দিলাম আমি, তুমি বাংলাতে অ্যালকোহলীয় লিখবে। আর হচ্ছে হিট দেওয়া হয়, দিলে কি তৈরি হয়, CH3NC তৈরি হয়, ঠিক, মিথাইল আইসোসায়ানাইড তৈরি হয়। তো এইটা হচ্ছে দুর্গন্ধ বিশিষ্ট মিথাইল আইসোসায়ানাইড, এটা হচ্ছে ভীষণ দুর্গন্ধ বিশিষ্ট। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে তুমি সেম রিয়েজেন্টগুলো দেবে, এই রিয়াকশানটা হবে না, অর্থাৎ দুর্গন্ধ বিশিষ্ট মিথাইল আইসোসায়ানাইড উৎপন্ন হবে না। তো এইভাবে বলে দেবে যে এটাতে হচ্ছে মিথাইল অ্যামিন হচ্ছে এই রিয়েজেন্ট দিলে দুর্গন্ধ বিশিষ্ট হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড উৎপন্ন করে, বাট এটা করে না। ঠিক, এরকম করে রিয়াকশানটা অবশ্যই দেবে, রিয়াকশান কখনো মিস করবে না। ঠিক, ওকে। নেক্সট হচ্ছে পরের পৃষ্ঠায় চলে যাও। পরের পৃষ্ঠায় কী রয়েছে দেখো, পরের পেজে কী রয়েছে, মিথাইলামিন ও মিথাইল সায়ানাইডের মধ্যে কোনটি অধিক ক্ষারীয় এবং কেন। এটা আবার কীরকম কোয়েশ্চেন, মিথাইলামিন CH3NH2 আর হচ্ছে মিথাইল সায়ানাইড CH3CN, এদের মধ্যে কে বেশি ক্ষারীয়। তো ক্ষারীয় বেসিক্যালি কিসের উপর নির্ভর করবে, এই নাইট্রোজেনের লোন পেয়ারটা যত সহজে ডোনেট করতে পারবে সেটা হচ্ছে তার বেসিটি ডিটারমাইন করবে। তো বেসিক্যালি এখানে মিথাইলের হচ্ছে প্লাস আই এফেক্ট রয়েছে, দেখো মিথাইলের প্লাস আই এফেক্ট রয়েছে, ইলেকট্রন ডোনেট করবে কাকে, ডিরেক্টলি নাইট্রোজেনকে ডোনেট করবে।
তো এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম, প্লাস এই এফেক্টের মাধ্যমে ডোনেট করছে, এইচ প্লাসকে সহজে হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি দিতে পারবে, তাই হচ্ছে এর ডেন্সিটি বেশি হবে। কিন্তু এক্ষেত্রে প্লাস এফেক্ট রয়েছে, কিন্তু ডিরেক্টলি কার্বনকে দেবে, ঠিক আছে, তো কার্বনকে দেবে, কিন্তু নাইট্রোজেন বেশি পরিমাণ ইলেকট্রন পাবে না। তাছাড়াও আর একটা প্রবলেম রয়েছে এক্ষেত্রে, নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন দেখো তো, এখানে হচ্ছে 1 2, এখানে এসপি হাইব্রিডাইজ, এস ক্যারেক্টার হচ্ছে এখানে 50%, কিন্তু এক্ষেত্রে দেখো নাইট্রোজেনের হচ্ছে 1 2 3টা সিগমা, একটা লোন পেয়ার, মানে sp3 হাইব্রিডাইজড, মানে এস ক্যারেক্টার হচ্ছে 25%। তাহলে তাই যদি এস ক্যারেক্টার বাড়লে, তোমরা তো জানো এস ক্যারেক্টার যদি বাড়ে তাহলে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটিও বেড়ে যায়, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যদি বাড়ে তাহলে এই নাইট্রোজেনের লোন পেয়ারটা সহজে এইচ প্লাসকে ডোনেট করতে পারবে না, কিন্তু এক্ষেত্রে সহজে ডোনেট করতে পারবে, তাই এক্ষেত্রে ডেন্সিটি বেশি হবে। ঠিক, অনেকগুলো এক্সপ্লেনেশন দিয়ে বলে দিলাম। আচ্ছা, এস ক্যারেক্টার দিয়ে বলে দেবে ওখানে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যানিলিনে, এই কোশ্চেনটা খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ফেনলের ক্ষেত্রেও আসতে পারে এরকম কোশ্চেন। NH2, এতে হচ্ছে তোমার ব্রোমিন ওয়াটার দিচ্ছে একবার, Br2 ওয়াটার, আর একবার কী দিচ্ছে ব্রোমিন Br2, কিন্তু ওয়াটার সলভেন্টে নয়, CS2 সলভেন্টে। তো কার্বন ডাইসালফাইড সলিউশনে হচ্ছে দেওয়া হচ্ছে ব্রোমিন। তো সবসময় মনে রাখবে যখন হচ্ছে ব্রোমিন দেওয়া আছে, শুধু চেঞ্জটা কোথায় দেখো, ওয়াটার মানে পোলার প্রোটিক সলভেন্ট, পোলার হচ্ছে এটা হচ্ছে নন পোলার সলভেন্ট, ঠিক আছে, এটা পোলার সলভেন্ট, পোলার প্রোটিকও, তো এটা পোলার, এটা হচ্ছে নন পোলার সলভেন্ট। যখনই CS2 দ্রাবক দেবে সে সবসময় খেয়াল রাখবে, তাহলে এর ক্ষেত্রে যেহেতু প্রোটিক সলভেন্ট দেওয়া হচ্ছে, পোলার সলভেন্ট দেওয়া হচ্ছে, তাই এক্ষেত্রে ব্রোমিন হচ্ছে 3টা জায়গায় ঢুকবে, 2টো অর্থ আর হচ্ছে একটা প্যারা পজিশনে ঢুকবে। খুব ইম্পর্টেন্ট রিয়াকশান এটা কিন্তু, ঠিক, কিন্তু এর ক্ষেত্রে হচ্ছে একটা পজিশনে শুধুমাত্র ঢুকবে, তাহলে NH2টা অর্থ পজিশনে একবার ঢুকবে, ব্রোমিনকে ঢুকাবে, আর একটা হচ্ছে NH2 রেসপেক্টে ব্রোমিনটা প্যারা পজিশনে ঢুকবে। তো প্যারাটা মেজর হবে, এটা মেজর হবে, আর এটা মাইনর হবে, তার কারণ স্টেরিক হিন্ড্রেন্সের জন্য ওইটা হচ্ছে দূরে ফর্ম করতে চাইবে, কোনটা এর কেসটা, এটা মাইনর হবে। তো আর ওয়াটার যখন থাকবে 3টা জায়গায়, রিজনগুলো সব ওখানে রয়েছে, সব তোমাদের বইতে তোমরা পড়েছো, শুধু এখানে অ্যান্সারটা দেখে নাও। তো সিমিলার টাইপের প্রবলেম ফেনলের ক্ষেত্রে রয়েছে, যদি এখানে ওয়েজ থাকতো, ফেনল থাকতো সেম, এখানে ওয়েজ লাগিয়ে দেবে, 3টা জায়গায় ব্রোমিন ঢুকবে, ঠিক, একটা অধক্ষেপ পড়ে এখানে, ঠিক। ক্লোরিন থাকলে যদি ক্লোরিন ঢোকাতো, Cl2 দিত, তাহলে ক্লোরিন লাগিয়ে দেবে, শুধু সলভেন্টটা দেখবে, চেক করবে এই সলভেন্টটা কী রয়েছে, ঠিক আছে, খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট এটা। বিক্রিয়াগুলির বিক্রিয়াগত পদার্থ লিখতে বলেছে, CH3CO CH3, এর সঙ্গে জিঙ্ক অ্যামালগাম দিয়েছে, জিঙ্ক অ্যামালগাম আর হচ্ছে কনসেন্ট্রেটেড HCl। তো বুঝতে পারছো এটা হচ্ছে ক্লিভেনসন রিডাকশন, COটা কিসে পরিণত হয়, CH2-তে, তাহলে তৈরি হবে CH3CH2 CH3, এই জিনিসটা তৈরি হবে। নেক্সট হচ্ছে CH3COOH, এর সঙ্গে 1 নম্বর হচ্ছে রেড ফসফরাস আর হচ্ছে Br2, রেড ফসফরাস আর হচ্ছে ব্রোমিন Br2 দেওয়া হচ্ছে, আর 2 নম্বরে কী দেওয়া হচ্ছে, ওয়াটার দেওয়া হচ্ছে। তো বেসিক্যালি এখানে কী তৈরি হবে, রেড ফসফরাস আলফা পজিশন, এটা HBZ রিয়াকশান, কার্বক্সিলিক অ্যাসিডের আলফা পজিশনে এইখানে যে হ্যালোজেনটা থাকে সেটা ইন্ট্রোডিউস করে, তাহলে CH3Br এই জিনিসটা তৈরি হবে, ঠিক, এটা HBZ রিয়াকশান, অনেকবার করেছো এটা। CH3CHO এর সঙ্গে HCN দেওয়া হয়েছে, HCN দিলে কী হয়, অনেকবার করেছো এটা ল্যাকটিক অ্যাসিড ফর্মেশনের সময়, HCN, তাহলে কী তৈরি হবে এখানে CH3CHOH CN, এটা তৈরি হবে, অনেকবার করেছো বলে আর আমি করাচ্ছি না। আচ্ছা, HCOO2CA, এইটার সঙ্গে যদি তুমি এটা যদি হিট দাও বা শুষ্কপাতন যদি করা হয়, তাহলে এখানে কী তৈরি হবে, HCHO ফর্মালডিহাইড তৈরি হবে। মনে করে দিই এখানে যদি CH3 থাকতো, ধরো CH3COO2CA, এই জিনিসটা যদি থাকতো, হিট দিত বা শুষ্কপাতন দিত, তাহলে সবসময় একটা যখন ক্যালসিয়াম সল্ট থাকবে তখন সেখান থেকে অ্যালডিহাইড তৈরি হবে, অ্যালডিহাইডটা আসবে এই 2টো কার্বন থেকে, এই 2টো কার্বনের করেসপন্ডিং 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কী হবে, অ্যাসিটালডিহাইড হবে, ঠিক আছে। কিন্তু যদি এই রকম থাকতো, ধরো CH3COO2CA প্লাস হচ্ছে ফর্মিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট,
সবসময় খেয়াল রাখবে এইর সঙ্গে যারা যদি দুটো জিনিস দেয়, দুটোর মধ্যে একটা যদি এই ফর্মিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট থাকে, তাহলে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে সবসময়ের জন্য এইটা একটা গন্ডগোল করে ফেলেছি। এইখান থেকে একটা হচ্ছে ক্যালসিয়াম সল্ট দেওয়া আছে, তো এখান থেকে সবসময়ের জন্য কিটোন তৈরি হবে। তাহলে 2 কার্বনযুক্ত হচ্ছে কিটোন, এখানে হচ্ছে CH3CO CH3, এই জিনিসটা তৈরি হবে। তাহলে ক্যালসিয়াম সল্টে যখন থাকবে একটার যখন ক্যালসিয়াম সল্টকে যখন হিট দেওয়া হবে কিটোন তৈরি হবে। এক্ষেত্রে আর কি কিটোন তৈরি হবে, এ তো সেম জিনিস। আর যখন দুটো থাকবে ক্যালসিয়াম সল্ট হচ্ছে ফর্মিক অ্যাসিডের আর হচ্ছে ক্যালসিয়াম সল্ট অন্য কোনো ডিফারেন্ট হচ্ছে অ্যাসিডের, তখন হচ্ছে এইটার থেকে হবে না, এইখান থেকে যতগুলো কার্বন থাকবে তারই করেসপন্ডিং অ্যালডিহাইড তৈরি হবে। তাহলে এক্ষেত্রে 2 কার্বনযুক্ত অ্যালডিহাইড CH3CHO এটা তৈরি হবে। বুঝতে পেরেছ? তো এটা খেয়াল রাখবে, একবার রিভাইজ করে নেবে অ্যালডিহাইড কিটোনে। নেক্সট বলেছে ফেলিং এ ফেলিং দ্রবণ, ফেলিং বি দ্রবণ কি খুব ইম্পর্ট্যান্ট, এটা ব্র্যাডিড রিয়েজেন্টে ইউজ করা হয়। ফেলিং সরি ব্র্যাডিড রিয়েজেন্ট আলাদা, এটা ফেলিং সলিউশন। ফেলিং এ আর হচ্ছে ফেলিং বি দ্রবণ মিলে হচ্ছে তোমার টোটাল ফেলিং সলিউশন তৈরি করে। তো প্রথমে বলেছে এ আর বি, ফেলিং এ বি কি, তো ফেলিং এ হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণ, কপার সালফেটের হচ্ছে জলীয় দ্রবণ যার বর্ণ হচ্ছে কি গো ব্লু হয়, নীল কালার হয়, হালকা নীল। তো এটা হচ্ছে হালকা নীল, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, আসে সবসময়। কপার সালফেট হচ্ছে, এটা হচ্ছে ফেলিং এ, ঠিক আছে, ফেলিং এ এটা। ফেলিং বি হচ্ছে সোডিয়াম পটাশিয়াম, লিখে রাখবে সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেটের বা হচ্ছে রচেলি সল্টের ক্ষারীয় দ্রবণ বা NaOH এর দ্রবণ। তাহলে সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট বা হচ্ছে রচেলি সল্টের NaOH দ্রবণ, সেটা হচ্ছে ফেলিং বি। এবার হচ্ছে তোমার ওই ফেলিং ফেলিং বি এর হচ্ছে বর্ণহীন, ঠিক আছে। এবার যখন এদেরকে মিশিয়ে দেওয়া হবে, দিয়ে হচ্ছে টোটাল ফেলিং সলিউশন পাওয়া যায়। মিশিয়ে দিলে হচ্ছে, যদি মিশিয়ে দাও তাহলে এটা হালকা নীল ছিল, এটা বর্ণহীন ছিল, তো দুজনকে মিশিয়ে দিলে গাঢ় নীল বর্ণের ফেলিং সলিউশন পাওয়া যায়, সেটা পুরো গাঢ় নীল হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তো ওটা যখন অ্যালডিহাইড শনাক্তকরণে ইউজ করা হয়, অ্যালিফেটিক অ্যালডিহাইড ফিলিং দ্রবণ কিসের জন্য ইউজ করা হয়? অ্যালিফেটিক অ্যালডিহাইডের শনাক্তকরণের জন্য, নট অ্যারোমেটিক, ঠিক আছে। আর অ্যারোমেটিক অ্যালডিহাইড, অ্যালিফেটিক অ্যালডিহাইড সবাইকে শনাক্তকরণ করা হয় কিসের দ্বারা? টলেন্স দ্বারা, ঠিক। আচ্ছা, তো গাঢ় নীল বর্ণ ধারণ করবে দুজনকে মিশিয়ে দিলে। এরপরে কিভাবে ট্রান্সফার করবে বলেছে যে বেঞ্জালডিহাইড থেকে কিসে পরিণত করতে বলেছে? সিনামিক অ্যাসিড, এটা হচ্ছে সিনামিক অ্যাসিডের সংকেত CH ডবল বন্ড CH COOH, ঠিক। তো গোল রিং করে দিয়েছিস টাইম বাঁচানোর জন্য। তো এটা একটা নেম রিয়াকশন, অনেকবার হয়েছে। পার্কিন রিয়াকশন কি দেওয়া হয়? অ্যাসিটিক অ্যানহাইড্রেট দেওয়া হয় CH3CO2O, আর হচ্ছে এর করেসপন্ডিং সোডিয়াম সল্ট CH3COO Na, আর 180 ডিগ্রি সেলসিয়াস দেওয়া হয়, ঠিক, পার্কিন রিয়াকশন। নেক্সট হচ্ছে সায়ানাইড থেকে CHO, স্টিফেন রিয়াকশন, এটা আর আমি বলবো না, অনেকবার কোটিবার ডিসকাস হয়েছে। সায়ানাইড থেকে CHO, CN থেকে CHO হচ্ছে SnCl টু HCl, আর হচ্ছে 1 নম্বরে দেবে SnCl টু HCl, SnCl টু HCl কনসেন্ট্রেটেড অবশ্যই। 2 নম্বরে কী দেওয়া হবে? ওয়াটার, আর হচ্ছে হিট দেওয়া হবে, ঠিক। এটা দিলে সায়ানাইড থেকে CHO পরিণত হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে CH3COOH, এখান থেকে হচ্ছে অ্যানহাইড্রেট তৈরি করতে বলেছে, এটাও তোমাদের আগেও হয়েছে। CH3COOH, এটা মুখোমুখি রেখে জল বের করানো হবে। P2O5 সবসময় মনে রাখবে জল বের করানোর জন্য ইউজ করা হয়। তো এখান থেকে OH, এখান থেকে H নিয়ে তুমি কি করবে? P2O5 দিলে, P2O5 হিট, এটা দিলে দেখো এই জল বেরিয়ে গেলে অ্যাসিডিক অ্যানহাইড্রেট তৈরি হয়ে যাবে না? CH3CO CH3 অ্যাসিডিক অ্যানহাইড্রেট তৈরি হচ্ছে, ঠিক। আচ্ছা, নেক্সট হচ্ছে CH3CHO থেকে CH3CHOH CH2CHO, একটু কারেক্ট করে নেবে, CH2CHO হবে ওটা, ঠিক আছে। তো এটা অ্যালডোল রিয়াকশান, আমি আর কি বলবো, এটা অ্যালডোল রিয়াকশান, অ্যালডোল করে দাও। 2 অণু, সবসময় আমি বলেছি অ্যালডোলের ক্ষেত্রে ওই যে 2 অণু CH3CHO লাগে, ওটা 2 নাও দিতে পারে, তুমি 2 ধরেই করবে, কিন্তু প্রোডাক্ট দেখে বুঝতে পারছো। তো এটা অ্যালডোল রিয়াকশান হবে। তাহলে রিয়েজেন্ট হিসাবে কী দেবে? NaOH এর দ্রবণ দেবে, লঘু NaOH দিতে পারো, না হলে BaOH দিতে পারো, না হলে Na2CO3 দিতে পারো, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটাও ভালো কোশ্চেন, এটা আগে করেছি, ধরতে পারবে কিনা কি জানি, করো দেখি তোমরা নিজেরা। COCH3 রয়েছে, সেখান থেকে তোমাকে, তাহলে এটা কিটোন থেকে তোমাকে বেসিক্যালি এস্টারে পরিণত করতে বলেছে। কী রিয়াকশান গো?
তাহলে OCO CH3, এটা কি রিয়াকশান? অক্সিজেন একটা ঢুকে গেছে এক্সট্রা, ধরতে হবে এইভাবে, চেক করবে, মাথা খাটাবে একটু, ভাবা হয়েছে, এক্সট্রা তৈরি হয়েছে না? তো বেসিক্যালি এটা বায়ার ভিলিগার অক্সিডেশন। তো এখানে TFA দিতে পারো, মানে ট্রাইফ্লোরো প্যারাসিটিক অ্যাসিড COOH, ঠিক, TFA দিতে পারো, পার বেঞ্জোইক অ্যাসিড দিতে পারো, পার অ্যাসিডের উপস্থিতিতে এই জিনিসটা করা হয়, বায়ার ভিলিগার, ঠিক। আমাদের একটা শর্টস রয়েছে, ওখানে দেখে নিতে পারো। আমি নাহলে সব ওই শর্টসগুলোকে, আমি একটা কাজ করব, শর্টসগুলোকে তোমাদের না, এই যে 1 মিনিটের যে শর্টসগুলো, ওগুলো খুবই কাজের জিনিস, ঠিক আছে? ওগুলো তোমাদের কমিউনিটি যে ট্যাব রয়েছে, যেটাতে আমি পোস্ট করি, এমনি কমিউনিটি যে রয়েছে, কমিউনিটি ট্যাবে ওগুলো নাহলে প্রতিদিন একটা একটা করে পোস্ট করে যাব, দিলে তোমাদের রিভিশনটা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো এক্ষেত্রে হচ্ছে বড় অ্যালকিল গ্রুপের আগে ও ঢোকে, তোমরা জানো এটা বায়ার ভিলিগারের ক্ষেত্রে। এ বাবা, শেষ হয়ে গেল তো, যা তা ব্যাপার। এই পেজটা খুব ভালো ছিল, ঠিক আছে? পরের দিন তাহলে 96 SC 96 করানো হবে, মন দিয়ে করতে থাকো। টেস্ট পেপার তোমরা বলেছি অফ টাইমে তোমরা করতে থাকো, আলাদা মানে সকাল টকালে এগুলো নিয়ে বসে যাবে না, ঠিক আছে? সকালে তোমাদের নিজেদের যে পড়াগুলো রয়েছে, মেন মুখস্থ করার পড়াগুলো রয়েছে, সেগুলো তোমরা করতে থাকবে। এটা তোমরা ওই দুপুরের দিকে অফ টাইমে একটু স্পিড বাড়িয়ে দেবে, 1.25 বা 1.5x করে দেবে, তাড়াতাড়ি করে। 35 মিনিট 40 মিনিটের লেকচার, কত 20-25 মিনিট লাগবে, তাড়াতাড়ি করে একবার দেখা হয়ে গেল, রিভাইজ চলতে থাকবে এইভাবে, ঠিক আছে? টাইম নষ্ট করবে না, ঠিক আছে? প্রিপারেশান ঠিকঠাক করে করো, আর হচ্ছে লাইভে এলে তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? ওকে, আর কোনো সমস্যা যদি হচ্ছে পড়া রিলেটেড বা কোনো যদি কিছু সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দিই, সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, চলো বাই, নেক্সট লেকচারে দেখা হচ্ছে, চলো।